আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আসলে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের করে যাওয়া যেই অধ্যাদেশগুলা কার্যকর করতেছে এবং যেই অধ্যাদেশগুলা আইন হিসাবে কার্যকর করতেছে না, সেই বিষয়গুলোর ভিতরে আজকে আমি জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন 2025 যেই অধ্যাদেশটা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করে একটা পরিপূর্ণ অধ্যাদেশ হিসেবে কার্যকর করার জন্য অধ্যাদেশটা জারি করে গিয়েছিলেন, সেই অধ্যাদেশটা রাজনৈতিক কারণে বাতিল করে দেওয়া হয়েছে। আসলে এই অধ্যাদেশটার মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কী সুযোগ সুবিধা পেতাম, আসলে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। হয়তো আমার এই আলোচনাটা অনেকের কাছে ভালো লাগবে না, যারা দলকানা, দল প্রীতিবেশী, যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না, হয়তো তাদের কাছে এই আলোচনাটা খারাপ লাগতে পারে। আপনারা খারাপ লাগলেও ভদ্রভাবে মতামত দিবেন আশা করব, এবং যদি আলোচনা ভালো লাগে, যদি কোনো পরামর্শ থাকে আপনারা আরও দিবেন, এই আশাই ব্যক্ত করব। দেখেন, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ, এই অধ্যাদেশের গুরুত্বটা কেমন ছিল এবং এই অধ্যাদেশে কি কি পরিবর্তন এসেছিল, এবং জাতীয় রাজনীতি সহ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের অথবা সাধারণ জনগণের যেই মানবাধিকারের বিষয়টা কিভাবে উল্লেখ করা ছিল এবং কতটুকু গুরুত্ব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই বিপ্লবের পরবর্তীতে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল অধ্যাদেশটা, এই বিষয়ে আলোচনা করছি। দেখেন, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন আদেশ 2025 এর গুরুত্ব ছিল এমন, সেটার ভিতরে ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাধীনতা নিশ্চিত করা। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সংশোধন করে 2025 অধ্যাদেশ নামে সংশোধিত যেটা অধ্যাদেশ ছিল, এর আগেও আইনটা ছিল, সেটাকে সংশোধন করে এই তিনটা বিষয়ের উপরে জোর দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বাধীনতা নিশ্চিত করা, এই তিনটা বিষয়ের উপরে জোর দিয়ে সেটাকে সংশোধন করেছিল। এবং এটি প্যারিস নীতি অনুসারে একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং কার্যকর কমিশন। আসলে আন্তর্জাতিক যে নীতিমালা আছে, এই নীতিমালা অনুযায়ী এটা শক্তিশালী, নিরপেক্ষ এবং কার্যকরী কমিশন গঠন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষমতা বৃদ্ধি, তার মানে হচ্ছে পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনী, এই নিরাপত্তা বাহিনী যদি কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ করে, মানবাধিকারের বিরুদ্ধে কোনো আচরণ করে, সেই বিষয়ে এই আইনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করার বিষয়টা অন্তর্ভুক্ত ছিল। এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের সুযোগের বিষয়ে স্পষ্টভাবে বলে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন সহ অধ্যাদেশ এটা জারি করে 2025 সালে। এখন এই জাতীয় মানবাধিকার এই অধ্যাদেশে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল একটু আমরা একটু দেখি। দেখেন, স্বাধীনতা ও নিরপেক্ষতা। আমাদের বাংলাদেশের মানবাধিকার কমিশন যেই দল আসে সেই দলের পক্ষেই কথা বলে, এবং এটা একটা রাজনৈতিক মানবাধিকার কমিশন হিসাবে দেখা যায়। এখন এটা রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করার জন্য, কার্যকর করার জন্য ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করার প্রয়াসেই এই অধ্যাদেশটা জারি হয়েছিল। এখন বর্তমান সরকার এই অধ্যাদেশটাকে অকার্যকর করে দিয়েছে, এই আইনটাকে অকার্যকর করে দিয়েছে। কারণ হচ্ছে যে যদি এই কমিশনটা রাজনৈতিক ছত্রছায়া মুক্ত হয়, তাহলে সরকার অনেক কাজ করতে পারবে না।
এবং এই কমিশন সরকারের যে কাজ, এই কাজের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে। এই কারণে এটাকে কৌশলে বাদ করে দেওয়া হয়েছে এবং এই বাদ করাটা হচ্ছে সত্যিকার অর্থে একটা রাজনৈতিক অপকৌশল এবং ফ্যাসিবাদী শাসনের দিকেই দেশকে আবার নিয়ে যাওয়ার মতো। এখন এই মানবাধিকার যে অধ্যাদেশ হয়েছে, এই অধ্যাদেশে তদন্তের একটা ক্ষমতা ছিল। দেখেন, নিরাপত্তা বাহিনী অথবা রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে আসা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার ক্ষমতা এবং নিশ্চয়তা প্রদান। আপনারা জানেন যে ফ্যাসিবাদ আমলে হাজারো গুমের ঘটনা ছিল। এই বিষয়ে বিশ্বে সাধারণত গুমগুলা করে কারা? রাষ্ট্রীয়ভাবে যে গুম হয়, সেই গুমটা রাষ্ট্রের থেকে নিয়োগকৃত কিছু প্রশাসনিক ব্যক্তিবর্গই এই গুমের সাথে সংশ্লিষ্ট থাকে। হাসিনার আমলে যত গুম হয়েছে, এই গুম পুলিশ, র্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে ডিজিএফআই, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই গুমগুলা হয়েছিল। এখন এই তদন্তের যে ক্ষমতাটা ছিল রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধেও এই অধ্যাদেশ অনুযায়ী মানবাধিকার কমিশন গুমের বিষয়ে অথবা প্রশাসনের মাধ্যমে যে অপরাধ, মানবতা বিরোধী কোনো কাজ হলে সেই বিষয়ে তদন্ত করতে পারবে। তাহলে মানবাধিকার কোনো রাজনৈতিক যারা বর্তমান সরকার আছে অথবা ফ্যাসিবাদে চলে যাওয়ার মতো স্বপ্ন দেখা কোনো সরকার যদি মানবাধিকার এই অধ্যাদেশটা কার্যকর থাকে, তাহলে কোনোভাবেই এই অপকর্মগুলো করতে পারবে না। এবং আন্তর্জাতিক মানদণ্ড দেখেন, প্যারিস প্রিন্সিপাল বা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে কমিশনের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এই অধ্যাদেশটা জারি করা হয়। দেখেন, প্যারিস প্রিন্সিপাল অথবা আন্তর্জাতিক যে মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক মানের যে ব্যাপার আছে, সেই মানের কথা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার এই মানবাধিকার অধ্যাদেশ, যেটা মানবাধিকার অধ্যাদেশ 2025 যেটা করেছিল, সেটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মিল রেখে করেছিল। কিন্তু বর্তমান সরকার এই আন্তর্জাতিক মান যদি থাকে, তাহলে বাংলাদেশে যেই ফ্যাসিবাদের যে রাজনীতি আছে, সেই রাজনীতিটা করতে পারবে না। এই করতে না পারার কারণেই, এই ইচ্ছা এবং এই প্রয়াসেই তারা এই জাতীয় মানবাধিকার যে অধ্যাদেশটা, এটাকে বাদ করে দিয়েছে, এটা অকার্যকর করে দিয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে সক্রিয়তা। দেখেন, কমিশনকে শুধুমাত্র নামে না রেখে সক্রিয়ভাবে মানবাধিকার লঙ্ঘন বিষয়, যেমন গুম, বিচার বহির্ভূত হত্যা, দেখেন এই মানবাধিকার কমিশন প্রধানত কাজ করার চিন্তা করবে গুম এবং বিচার বহির্ভূত হত্যা। অর্থাৎ পুলিশ চাইলে নিয়ে আগে যেই রাজনৈতিক কারণে বিচারবিহীন হত্যা করার চেষ্টা করত, এই হত্যা করতে পারবে না। এবং পুলিশের ধারা বা প্রশাসনিক লোকজন ধারা যেই গুমগুলা হইতো, এই গুমগুলা আসলে হবে না। এবং এটার এই মানবাধিকার অধ্যাদেশের মাধ্যমে সেই বিচারটা কার্যকর করার চেষ্টা ছিল। রাজনৈতিক ব্যবহার রোধ করা। দেখেন, অতীতে আমাদের দেশের মানবাধিকার কমিশন টোটালি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের একটা হাতিয়ার ছিল। এই অধ্যাদেশটার মাধ্যমে এই বিশেষ কিছু বিষয়ে পরিবর্তন এনে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে, আন্তর্জাতিক নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে একটা পরিপূর্ণ অধ্যাদেশ করে গিয়েছিল তো অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখার জন্য। কিন্তু বর্তমান সরকার চক্রান্ত করে হীন মানসিকতা প্রকাশ করার জন্য, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য অথবা নিজেরাই ফ্যাসিবাদী অবস্থায় চলে যাওয়ার জন্য এই অধ্যাদেশটা বাতিল করে দিয়েছে। এটা চূড়ান্ত একটা চক্রান্ত, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত, রাষ্ট্রকে অকার্য করে দেওয়ার চক্রান্ত, স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে চক্রান্ত। এবং এই অধ্যাদেশটা দেখেন, মজার বিষয়, বর্তমানে সংসদে 2009
যেই জাতীয় মানবাধিকার কমিশন 2009 সালে যে আইনটা ছিল ওই আইনটাকেই আবার পাশ করে এবং কমিশনের ক্ষমতাকে খর্ব করা হয়। মানে আগের আইনটাকে বর্তমান সরকার পাশ করে, মানে আগের আইনটাই কার্যকর থাকবে। যেই সংশোধিত যে অধ্যাদেশটা হয়েছে এটা থাকবে না, এটা অকার্যকর থাকবে। দেখেন কত বড় মুনাফিকি বাংলাদেশের জনগণের সাথে, কত বড় নিমক হারামি। তারা এই বর্তমান সরকার নির্বাচনের আগে বারেবার প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটা অধ্যাদেশ জারি করবে, কার্যকর করবে, আইন হিসেবে কার্যকর করবে। এই মুনাফিকিটা কেমন হলো যে তারা তাদের মতো করে বাংলাদেশে মানে ফেসিবাদী আমলটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। কথা বলার স্বাধীনতা থাকবে না, হয়তো এখন এই কথাগুলো বলতেছি, কিছুদিন পরে হয়তো আমরা কথা বলতে পারবো না। এই কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। সরকার যেই কাজগুলো করতেছে এই কাজগুলো কোনোভাবেই বাংলাদেশে যে জুলাই স্পিরিটের সাথে কোনোভাবেই মিলতেছে না, কোনোভাবেই মিলানো যাচ্ছে না। ভিন্ন এবং হীন মানসিকতার প্রকাশ করতেছে বর্তমান সরকার এই জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন যে অধ্যাদেশ 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা করেছিল এই অধ্যাদেশটাকে আইন হিসেবে রূপান্তরিত না করে চরম ভুল করেছে। আল্লাহ এমন একটা সময় আনবে হয়তো বাংলাদেশের জনগণের সামনে, তখন আওয়ামী লীগের মতো পরিস্থিতি তৈরি করতে বিএনপিকে বাধ্য করবে এবং হয়তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থান আওয়ামী লীগের মতো তলানিতে চলে যাবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে সুষ্ঠু রাজনীতি ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে।